আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের ধারাবাহিক আয়োজন না ও নারীতে। না ও নারী আমরা বলছি সেই সব নারীদের কথা যারা নাকে অতিক্রম করে সামনে এগিয়ে এসেছেন, নিজ নিজ জায়গায় একদম সফলভাবে কাজ করছেন এবং অন্যদেরকে অনুপ্রাণিত করছেন কিভাবে সফল হওয়া যায়। সেই যাত্রায় আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন 3 জন সফল নারী যারা নিজ নিজ জায়গায় অত্যন্ত কঠিন পরিশ্রমের মধ্যে দিয়ে সফলতায় পৌঁছেছেন এবং এই সফলতা শুধুমাত্র তাদের একার জন্য নয়, এই সফলতা আমাদের সকলের জন্য এবং সকল নারীর জন্য উদাহরণ। আমরা আজকে কথা বলবো সেই 3 নারীর সাথে। আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই। আমাদের সাথে আছেন শাহনাজ আলম, চনপাড়া, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ থেকে। আসমা হক কান্তা, উত্তরা থেকে, উত্তরা ঢাকা থেকে। আমার প্রতিষ্ঠানের নাম ধবল। Assalamu alaikum. আমার নাম Vidya Amrit Khan. I am the Deputy Managing Director of Desh Group of Companies. Thank you. আপনারা বুঝতেই পারছেন আমরা চেষ্টা করেছি সকল নারী, আমি আবারও বলছি সকল নারী, আমরা চাই প্রতিটি ক্ষেত্রে প্রতিটি স্তরে যে নারীরা কাজ করছেন তাদের সফলতার গল্প সামনে নিয়ে আসতে, তাদের যে বাধাগুলো ছিল সেগুলোও শুনতে এবং সেই বাধাগুলো তারা কিভাবে পার করলেন এবং অন্যদের জন্য আসলে পথটা আরেকটু সুগম কিভাবে করা যায় সেই পরামর্শ শুনতে। প্রথমেই আপা, আপনার কাছে জানতে চাইব, অনেক সম্ভাবনা থাকে, অনেক সুযোগ থাকে, আবার কখনো মনে হয় কিছুই করার নেই। কি মনে করে আসলে আপনার মনে হলো যে ব্যবসা করা যেতে পারে? আমি যখন ক্লাস 5-এ পড়ি তখন গভর্নমেন্ট আমাকে একটা ট্রেনিং দিয়েছিল, সেলাই প্রশিক্ষণ। তখন আমি কিছু বুঝতাম না যে সেলাইটা কি। তখন যখন 6 মাস ট্রেনিং নিলাম, তারপরে মাথায় একটা চিন্তা আসলো যে এই সেলাইটাকে আমার একটু কাজে লাগাতে হবে। তখন এলোমেলোভাবে 3-4 বছর পার হয়ে গেছে। যখন আমি 9ম শ্রেণীতে পড়ি তখন আমার হঠাৎ করে বিয়ে হয়ে যায়। মানে সামাজিক কারণে, মানে পারিবারিক সমস্যা ছিল, এই জন্য আমার বিয়ে হয়ে যায়। বিয়ে হওয়ার পরে আমি 9ম শ্রেণীতে আরেকটা আমি ট্রেনিং পাই। তখন আরেকটু অনুপ্রেরণা জাগলো যে আমি যেহেতু একটু টুকিটাকি কাজ পারি, আমি সেটাকে একটু কাজে লাগাই। তারপরে টুকটাক করে একটা মেশিন, আমার বাবার দেওয়া 1200 টাকা একটা মেশিন, পুরানো একটা মেশিন দিল আমাকে। তো ওটা দিয়ে টুকিটাকি করে আমি মানে কাজ শুরু করি। শুরু করার পরে বিগত অনেক দিন চলে গেল। চলে যাওয়ার পরে আমি প্রতিকূলতার ভিতরে মানে আসলাম যে আমি এটাকে একটু দেখি, নিজে যেহেতু একটু কাজ পারি তাহলে আমি এটাকে একটু কীভাবে একটু বড় করা যায়। তাই এই থেকে শুরু হলো। আমাদের এলাকায় যে সংস্থা আছে ওনাদের মাধ্যমে আমি যুব উন্নয়নের ট্রেনিং নিই। আমি ওখান থেকেই মানে আমার কার্যক্রমটা আমি শুরু করি। আর বিভিন্ন প্রতিকূলতা একটু তাই সেখানে যাওয়ার আগে এরকম ট্রেনিং তো আমাদের অনেকেই পাই। আমরা যারা কমিউনিটিতে কাজ করি আমরা চেষ্টা করি নারীরা যেন কাজের সাথে সম্পৃক্ত হয়, এরকম অনেক ট্রেনিং আয়োজন করি আমরা। কিন্তু সবাই আসলে এটাকে নিয়ে মানে এগিয়ে যেতে পারে না বা ভাবতে পারে না যে এটা নিয়ে আসলে আমি একসময় আরো কাজ করব। আপনি কেন ব্যতিক্রম হলেন তাদের মধ্যে? আমার চিন্তা ধারণা মানে ছোটবেলা থেকে আমার ইচ্ছা ছিল যে আমি এটার সাথে কাজ করব, কিন্তু আমার পরিকল্পনা, চিন্তা শক্তি আমার এগুলাই আমার কাজ করছে যে আমি এটা দিয়ে কিছু করব। আমার যদি মানে আমি বসে থাকবো না, আমি যেহেতু একটা কাজ জানি, আমি ফ্যামিলিকে আমি সাপোর্ট দিব, আমি আমার ছেলে মেয়েকে মানুষ করতে হবে, সেখানে আমার সাপোর্ট দিতে হবে। তো এই জন্য আমি আমার এই কাজটাকে আমি বাছাই করে নিচ্ছি যে আমার ভবিষ্যতে কিছু একটা করতেই হবে। অনেক ধন্যবাদ আপা। কান্তা আপা, এবার একটু আপনার কাছ থেকে শুনবো আপনার গল্পটা। আচ্ছা, আমার গল্পটা হলো আমার ইউনিভার্সিটিতে যখন আমি পড়ি তখন থেকে। তো প্রথমে আসলে উদ্যোক্তা হব এরকম কোনো আসলে সত্যিকার ইচ্ছা ছিল না। প্রথমে ভাবতাম যে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে বড় মাল্টিন্যাশনালে চাকরি করবো, যেটা হয় আসলে। তো যেহেতু আমি ইকোনমিক্সের ছাত্রী, তো সেকেন্ড ইয়ার যখন পার করছি, কিছুটা পড়ালেখা করে বিশ্ব অর্থনীতি, দেশের অর্থনীতি, এই বিষয়গুলো যখন বোঝা শুরু করলাম, তখন একটা উপলব্ধি ভেতরে আসলো যে আসলে মাল্টিন্যাশনালে চাকরি করে তো আমার উন্নয়নটা হবে, হয়তো আমি অনেক ভালো জায়গায় যাব, একটা ভালো স্যালারি ড্র করব, কিন্তু আমার ভেতরে সবসময় ফিল্ডে গিয়ে কাজ করার একটা আনন্দ পেতাম। আমি অনেক মানুষের সাথে মিশতে ভালোবাসি। তো এবং একই সাথে যে এই যে বোঝাপড়াগুলো, যে
দেশের অর্থনীতিকে আসলে ডেভেলপ করতে গেলে আসলে ফ্রন্ট লাইনে কর্মসংস্থান দরকার। এই উপলব্ধিটা হলো যখন আমি 3rd ইয়ারে উঠছি এই সময়টা, এবং তখন থেকে আমার ভেতরে একটা চেঞ্জ আসে যে না, আমি চাকরিতে না, হয়তো বা প্রথম কিছু বছর চাকরি করব, কারণ যেহেতু আমি আসলে চাকরিজীবী ফ্যামিলির মেয়ে, প্রথমেই ব্যবসা কিভাবে করব এই চিন্তাটা আনতে পারতাম না, যেটা সত্যি কথা। তো ভাবতাম যে প্রথমে 10-12 বছর চাকরি করব, এরপরে গুছিয়ে ব্যবসা করব। এই চিন্তাটা আমার 3rd ইয়ার থেকে আসে, এবং তখন থেকে আমি মোটামুটি বলি সবাইকে যে আমি ব্যবসায়ী হব। ইভেন আমার যখন ফেয়ারওয়েল হয় ইউনিভার্সিটিতে, তখন আমাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আমি কি হতে চাই। তখনও আমি ওখানে দাঁড়িয়ে ডাইসে দাঁড়িয়ে বলেছিলাম যে আমি এন্টারপ্রেনার হতে চাই। তো আমি আসলে ওই সময় খুব অল্প সময়ের জন্য অক্সফাম জিবিতে চাকরি করেছিলাম সিডর প্রজেক্টে, এবং ওই সময় ছোট্ট একটা টিমের সাথে আসলে আমি ব্যবসাতে যুক্ত হয়ে যাই, কারণ টিমটাকে আমার মনে হয়েছিল খুব সম্ভাবনাময়। তো তখন আর নতুন করে কোনো চাকরি আমি কোথাও আর কোনো জয়েন ইন্টারভিউ কিছুই দিইনি। আমার মনে হয়েছে না, 10 বছর না, এখনই সময় বিজনেসে ঢোকার। সো আমি 2008 থেকেই বিজনেসে শুরু করি আর কি। ওটা ছিল একটা আইটি কোম্পানি, যৌথ, মানে বিজনেস করলেই তো আসলে সফলতা আসে না। তো একটা পর্যায়ে এসে 2015-তে আমার বিয়ের পরে আমি আমার যে প্রতিষ্ঠানটা, মানে একদম সোল যেটা আমি চালাই এখন, সেটা শুরু করলাম। সেটার নাম হলো ধবল, এবং ধবলটা আমি শুরু করলাম অর্গানিক বা পিওর খাঁটি পণ্য ঢাকা শহরে আসলে দেওয়ার একটা ভেতরের থেকে, যে টাঙ্গাইল থেকে যখন আমার শ্বশুরবাড়ি থেকে অনেকগুলো তরল দুধ আসলো, খেয়ে আমার এত ভালো লাগলো। আমার শুরুটা এরকম ধবলের, যেহেতু 8 বছর আগে থেকে আমি বিজনেস করি, আমার মাথায় বিজনেসই ঘুরে আসলে সবসময়। তখন মনে হলো না, এটা নিয়ে কিছু করা যায়, এবং আমি আমার ফেসবুক প্ল্যাটফর্মে একটা জাস্ট পোস্ট দিলাম। পোস্ট দেওয়ার পরে অনেকগুলা মানে অর্ডার আসলো। এরপরে আস্তে আস্তে অন্যান্য পণ্য, ঘি, মধু, আমাদের খুলনার দিকে, তারপরে পিঠা, আচার, এগুলো শুরু করলাম। তো আমার শুরুর ইন্সপিরেশনটা আসলে আমি আমার মানুষের সাথে কাজ করা এবং কর্মসংস্থান করব, এটাই আমাকে মূলত। এখন তাহলে কতজন কাজ করছে আপনার সাথে? আমার সাথে সরাসরি কাজ করে হলো, মানে আমার পিঠা মেকিং এর কর্মী আছে 40 জন, এবং ডেলিভারি দিচ্ছে আরো 6 জন। এর সাথেও যে আমি যেখান থেকে ঘি নিচ্ছি, সরিষার তেল অর্থাৎ র মেটেরিয়াল, এখানেও প্রায় 15-16 জন ভেন্ডর আছে। আপা, আপনার কাছে আরেকটু ফিরে আসি। আপনি এখন যে কাজটা করছেন, এখানে আপনার সাথে কি আর কেউ কাজ করছে? জি, আমার ফ্যাক্টরির নাম হলো জুবাইর ফ্যাশন। ওখানে আমি তো কাজ করি, আমার ওখানে প্রায় 16 জন কাজ করে। 16 জন যারা কাজ করে, তারা দেখা গেছে যে যারা গার্মেন্টসে কাজ করে, এদের বয়স হয়ে গেছে, এরা গার্মেন্টসে কাজ করতে পারে না, আর স্বামী পরিত্যক্তা, বিধবা, এইসব মেয়েদের নিয়ে আমি কাজ করি। নিজেও কাজ করে আগ্রহ, আবার ওনারাও আমার কাছে কাজ করে আগ্রহ, সফলতা অর্জন করতে পারছে। আমি যে 16 জন নারীদের যে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছি, এই জন্য নিজেকে খুব গর্বিত মনে হচ্ছে যে আমি নিজেই সফলতা অর্জন করতে পারি নাই, কিন্তু আমার পাশাপাশি যারা বেকারত্ব আছে তাদেরকেও আমার এই জায়গায় মানে এনে তাদেরকেও কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছি। অনেক সুন্দর। এবার আপনার কাছে আসবো আপা। আমাদের যেটা হয় আর কি, যে ব্যবসায় নারী ভালো করতে পারবে না, এরকম এক ধরনের সামাজিক বলবো যে সবাই তাই মনে করে আর কি, যে ব্যবসা হচ্ছে গিয়ে লাস্ট অপশন। আপনি পড়াশোনা শেষ করবেন, পড়াশোনা শেষ করে আপনি একটা কোনো জবে যাবেন, কারণ ব্যবসায় যে চ্যালেঞ্জ সেটা আমরা নারীরা ভালো নাও করতে পারি। এমনকি পারিবারিক ব্যবসার ক্ষেত্রেও আমরা দেখেছি যে সেই পরিবারের পুরুষেরা মানে ধারাবাহিকভাবে ব্যবসায় এগিয়ে আসে, নারীরা কমই আসে। আপনার ক্ষেত্রে কেন গল্পটা এরকম? তো আমার বেসিক্যালি, আমি ওনাদেরকে যেমন জিজ্ঞেস করলেন, আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে কি হতে, মানে হোয়াট ডিড আই অ্যাসপায়ার টু বি, আমি ছোটোবেলা ভাবতাম যে আমি টিচার হব, তাও কি কিন্ডার গার্ডেনের সবচেয়ে কম ইজি কাজ। তারপরে এই চিন্তাটা চলে গেল, তারপর ভাবলাম যে আমি কিচ্ছু করব না, আমি সুন্দর করে বিয়ে করে সুতির শাড়ি টাড়ি পরে বসে থাকবো, আই উইল বি এ গুড হোম মেকার। হ্যাঁ, বাসার মেনটেন করা কিন্তু সাংঘাতিক কাজ। তারপর বাই ডিফল্ট আমি ল পড়লাম, দেন আই বিকেম আ ব্যারিস্টার।
কিন্তু যেটা হয়েছিল আমার ফ্যামিলি বিজনেস, যেটা হচ্ছে দেশ গার্মেন্টস, বাংলাদেশের প্রথম 100% এক্সপোর্ট ওরিয়েন্টেটেড রেডিমেড গার্মেন্ট ফ্যাক্টরি আমার বাবা শুরু করেছিলেন 1977-এ। তো আসলে আই ওয়াজ সাপোজ টু বি আ লয়ার, বিলেতে বা এখানে এসে প্র্যাকটিস করব। আর টিপিক্যালি যেটা আপনি বললেন যে আমার ভাই আমার বাবার সাথে ব্যবসাটা দেখবে, তো যেটা আসলে হয় যে আই ওয়েন্ট টু বোর্ডিং স্কুল when I was 18. আমার আব্বা আমাকে ইংল্যান্ডে পাঠিয়ে দেন, অ্যান্ড দেন হি ডাইড। সো উনি আমাকে বোর্ডিং স্কুলে দেওয়ার এক সপ্তাহের মধ্যে উনি মারা গেলেন। তো আমাদের ফ্যামিলি ডাইনামিক্স অ্যান্ড টিপিক্যালি ট্রেডিশনালি আমার বাবা বেঁচে থাকলে যেটা করতাম বা যেটা হতো ওটা আসলে হয়নি। তো যতদিন আমি আই নেভার থট যে আমি ব্যবসা করব, বাট একটা ক্রস রোড আসলো, একটা জায়গায় আসলাম আমরা ফ্যামিলি হিসাবে যে ওকে কী করব নেক্সট। সো দের ওয়াজ এ ডিসিশন মেকিং, অ্যান্ড আমাদের ফ্যাক্টরিটা চিটাগংয়ে। সো চিটাগংয়ে তখন ঢাকা থেকে গিয়ে কাজ করে ইট ওয়াজ এ চ্যালেঞ্জ। তো তখন যখন কেউই যাবে না, আমার মাও না আমার ভাইও না, আমি বললাম ঠিক আছে আমি যাই, মানে প্রেজেন্সটা দরকার ছিল। তো এই চ্যালেঞ্জ নিয়ে আমি তখন চিটাগংয়ে যাই 2008 সালে, 7-এর এন্ডে অ্যাকচুয়ালি। তো তখন তো চিটাগংয়ে একদম মহিলারাই কাজ করে না, আর চিটাগংয়ে তো আরও না, ওখানে তো একটু কনজারভেটিভ ওনারা। তো আই স্টার্টেড, অ্যান্ড যখন আমি কাজ স্টার্ট করলাম প্রথম কয়েক বছর তো সবাই ভাবতো আমি বোধহয় সেক্রেটারি, নালে আমি মানে কি ইন্টার্নশিপ করছি, বা নোবডি টুক মি সিরিয়াসলি। আমার বাংলাদেশেও নোবডি টুক মি সিরিয়াসলি। আর আমার because I'm garments, so immediately we have a foreign interaction. So ওখানেও they thought I was the secretary. Oh, she's the secretary. মানে আমার মার্চেন্ডাইজার ম্যানেজার ঢুকতো বাইং অফিসে, আমি ঢুকতাম, তার সাথে কথা বলতো, আমার সাথে বলতো না। So actually, I think it's my personality. So at one time I remember যে আমি এরকম ঢুকলাম, তখন আমার ম্যানেজারের সাথে কথা বলতেছে, আমার সাথে পাত্তাই দিচ্ছে না। তো তখন আমি ওনাকে বললাম, নিউ ইয়র্কের একটা সাদা চামড়া ভদ্রলোক, তো আমি ওনাকে বললাম যে am I invisible? তো লোকটা একটু থতমত। তো তারপর আমি বললাম যে অ্যাকচুয়ালি ইউ আর টকিং টু দ্য রং পারসন বিকজ আই এম দ্য ওনার অফ দ্য কোম্পানি অ্যান্ড হি ইজ মাই এমপ্লয়ি। সো আবার একটু হঠাৎ করে আশ্চর্য হয়ে পরে আই থিঙ্ক পিপল জাস্ট গট ইউজ টু মি। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে they saw my determination. বাংলাদেশে মহিলাদেরকে আজকে পর্যন্ত they will look down till today. আজকে আমি বিজিএমই ডাইরেক্টর হয়েছি আপনার 2 বার। I never lost an election. যে ইলেকশন করেছি জিতেছি, যেখানে অনেক সিনিয়ররা জিতে নাই, বাট তারপরেও my work experience, what I have given as my last time যখন আমরা বিজিএমইতে ডাইরেক্টর ছিলাম লাস্ট ইয়ার ইলেকশন হলো, সো আই গেভ আ লট, বাট তারপরেও মহিলাদেরকে কিন্তু একটা ব্যাকফুটিংয়ে পাঠিয়ে দেয়। আসলে এটা কিছু না, এটা ইটস জাস্ট আ মেল ইগো অ্যান্ড ওদের ইনসিকিউরিটি। দিন শেষে আই থিঙ্ক একটা পুরুষ মানুষ যখন দেখে যে একটা মহিলা ইজ কম্পিটেন্ট অ্যান্ড ডুইং এনিথিং, আই থিঙ্ক ওরা একটু ঘাবড়ে যায়, অ্যান্ড হ্যান্স দি অ্যাটাক। আই ডোন্ট থিঙ্ক ইটস জাস্ট ন্যাচারাল। So, in many respects, the system puts us on a back footing. আমি মহিলা হিসাবে একটা লোন নিতে গেলে যে মহিলাদের যে লোনের একটা বাংলাদেশ ব্যাংকের একটা আছে, একটা পুরুষ মানুষ গ্যারান্টার হতে হবে। তো আমি যদি এতিম হই আর আমি যদি বিবাহিত না হই, তাহলে কি আমি ব্যবসা করব না? বাট বাংলাদেশের নিয়মকানুন অনুযায়ী আপনার টাকা থাকতে হবে লোন নেওয়ার জন্য। এখানে আমি ক্রিয়েট করি, জি নিশ্চয়ই। আমি জাস্ট 60,000 টাকার একটা লোন চেয়েছিলাম, এই যে আমাদের যে মাইক্রো ক্রেডিট দেয়নি। তো ওই যে আপু যে কথাটা বললেন, আমার বাবা নাই, মারা গেছেন, আমার মাই সব কিছু টেক কেয়ার করেন, তারপরেও আমার ভাইকেই গ্যারান্টার হতে হবে, তখন আমি বিবাহিত না, এবং আমি রাগ করে ওটা নিইনি। যে কেন 60,000 টাকা লোনের জন্য, 60,000 টাকা লোনের জন্য আমার ভাই মানে ঢাকা থেকে এসে গ্রান্টার হবে, যেখানে আমাদের নিজেদের পাশেই বাড়ি, মানে ও মানে বাড়ি খুলনাতে একটু দূরেই হলো এই অফিসটা, সব দেখছে, সব ওকে,
আমার মা নিজে বলে ফেললো যে গার্জিয়ান তো আমি, আমার ছেলের এসে কেন ইয়ে করতে হবে 60,000 টাকা লোনের জন্য। আমি আবার একটা দিস ইজ দ্য ফ্যাক্টর। প্রশ্ন বলি। আমি ব্যবসার জন্য আমি 40,000 টাকা যুব উন্নয়ন থেকে লোন চেয়েছিলাম। তো আমরা যেহেতু ভাসমান, তার জন্য বলছে যে তোমার জমির দলিল দিতে হবে। তা আমার তো জমি নেই, আমি তো ভাসমান, তা আমি কিভাবে লোন নিব? তারপর বললো যে গ্রাজুয়েট যারা করছে তাদের তুমি স্বাক্ষর আনো। তা তারাও তো আমাদের স্বাক্ষর দিবে, কীভাবে আমাদের স্বাক্ষর দিবে? তাদের বেতন থেকে তারা, আমি যদি দিতে না পারি কাইটা নিবে। বললাম যে সহজ উপায়ে মহিলা যারা উদ্যোক্তা আছে ক্ষুদ্র ঋণ, তাদের সহজ উপায়ে ঋণ দেওয়ার ব্যবস্থা করেন, তাহলে আমরা ঋণ নিয়ে আমরা ব্যবসার স্বাবলম্বী হতে পারবো। তো এই যে ক্ষুদ্র ঋণ 40,000 60,000 টাকা নিতে হলে অনেক দ্বার প্রহর আমাদের পোহাতে হয়। আপা যেটা বলছিলেন আর কি, যে না, তো ওনারা যে কথাটা বললো, জিনিসটা হচ্ছে কি, হোয়াট চ্যালেঞ্জেস আই হ্যাভ ফেসড চ্যালেঞ্জেস অফ প্রেজুডিস। মহিলা বলে পাত্তা দিচ্ছে না। আমি তো ছোটবেলায় আই হ্যাড আ ভেরি স্ট্রিক্ট আপব্রিঙ্গিং, বাট আ ভেরি এম্পাওয়ার্ড আপব্রিঙ্গিং। আমার আব্বা কিন্তু, আমি যখন ছোট ছিলাম রেস্টুরেন্টে গেলে উনি বলতো কি খাবা, এনিথিং, একটা বাচ্চা মেয়ে যেটা বলে, হি ইউজড টু সে নো, ইউ অর্ডার। He used to make me order for the whole table, and I was maybe 7 years old. So, upbringing একটা empowerment also করে, education করে। আমি মাশাআল্লাহ টাচউড, I'm a very fortunate person. ওনারা কষ্ট করে এখানে এসেছে, আমি ওনার কথা শুনে আমার মানে I am feeling proud যে আপনি যে বললেন যে ট্রেনিংটা উনি আসলেও কাজ লাগিয়েছেন। আমি তো সব রেডিমেড, কিন্তু ওনারও যে চ্যালেঞ্জ, আমরা আসলে ওই জিনিসটাই ফোকাস করতে চাই যে আপনি হয়তো কখনো প্রিভিলেজ, আপনাকে হয়তো অনেক, কাউকে হয়তো অনেক বেশি স্ট্রাগল করতে হচ্ছে, কিন্তু দিন শেষে আপনি যখন নারী, মানে কি বলবো, উনি 60, মেবি আমি 60,000, মেবি আমি 60 লাখ নিতে যাচ্ছি। একদম আপা যেটা বলছিলেন, আপার কাছ থেকে আমরা স্ট্রাগলের কথা শুনলাম। অনেক সময় আমাদের দূর থেকে মনে হয় যে যখন আপনি একটু প্রিভিলেজড অবস্থায় আছেন তখন নিশ্চয়ই আপনার বাধাগুলো অনেক কম, বা আপনি হয়তো এরকম ফেস করেন না, কিন্তু আসলে বাস্তবতা তাই না। একটু আপা আপনার কাছ থেকে শুনতে চাইবো যে এখন আপনি যে অবস্থায় আছেন, এখন যেইভাবে দাঁড়িয়েছেন, এখন হয়তো আমাদের সবারই আপনাকে দেখে মনে হবে যে না আপা একটা ভালো কাজ করছেন, কিন্তু এই যে জার্নিটা, আপনি যখন সিদ্ধান্ত নিলেন যে আপনি কিছু করবেন, তারপরে কাজ শুরু করলেন, এই পুরোটাই আপনার কোন কোন জায়গাগুলো বাধা হয়েছিল, এবং কখন আপনার মনে হয়েছে যে না করব না, দরকার নেই এত কষ্ট করার, এরকম কখনো মনে হয়েছে? হ্যাঁ, মনে হয়েছে। আমার যখন আমি প্রথম বিজনেসটা শুরু করি, তখন আমার একটা দেবরের হেল্প নিয়েছিলাম। মানে মার্কেট চিনতাম না, কোথা থেকে মাল আনে, কোথা থেকে সুতা আনে, মানে কাঁচা মালগুলো কোথা থেকে আনে আমি জানতাম না। তো এই দেবরের সাথে মার্কেটে গিয়ে মানে দুইজন নিয়ে গেছি, নেওয়ার পরে আর আমাদের মনে করেন প্রায় 7 থেকে 8 বস্তা, মানে ওরা তো ব্যবসা করে, ওরা তো ভালো কাপড় চিনে, আমি তো কিছু চিনি না। তা আমাকে কিছু কাপড় কিনা দিল, বাসায় না দেখি যে আমি তো দেখলাম যে ভালো, বাসায় নিয়ে সব টুকটো টুকটো করে এগুলা কাটতে কাটতে অনেক সময় পার হয়ে গেছে। তারপরে এই মালগুলা তৈরি করছি, তৈরি করার মার্কেটে নেওয়ার পরে এই দোকান সেই দোকান ওই দোকান এগুলি কেউ মনে করেন ই করে না। তারপর সামাজিক তো আছি, কিরকম সামাজিক একটা মহিলা মানুষ গার্মেন্টস দিতেছে, মহিলাকে দেওয়া কাজ করাইতেছে, মার্কেটে যাইতেছে, মাল কিভাবে বিক্রি করবো, মানে মহিলাদের কাজ করা এটা একটা মানে এলাকার মুরব্বীরা বেশি একটা পছন্দ করতো না। তাই ছেলেরা যেহেতু কাজ করে, মার্কেটে প্রোডাক্ট বিক্রি করে, তো মহিলা মানুষ আমিও তো মানুষ, তা আমার ইচ্ছা যে আমি মার্কেটে নিব, এগুলো দেখাবো, আমি এগুলো বিক্রি করবো। তারপরে মনে করেন আমি ওই প্রোডাক্টগুলো নিয়ে কয়েকবার মার্কেটে যাওয়ার পরে রাইখা যাব, প্রোডাক্টগুলো রাইখা যাব, যদি কাস্টমার আসে, যদি এদের দেখা যদি পছন্দ হয় তাহলে আপনার ফোন দিন। কয়েকদিন গেছে ফোন দেয় না, পরে আবার যাওয়ার পরে কি কয় 1 ডজন করে দেওয়া যায়। তো আপনার কি মনে হয় যে এই যে এই বাধাগুলো, এটা কি যে পুরুষেরা ব্যবসা করে তাদের ক্ষেত্রেও একই রকম, নাকি আপনি নারী ছিলেন জন্য আপনার জন্য একটু বেশি কঠিন ছিল? আমার মনে হয় না যে পুরুষের ক্ষেত্রে এরকম বাধা, কিন্তু তারা তো পুরুষ, তারা প্রোডাক্ট নিলে ভাবে যে না একদম কোয়ালিটি ভালো,
এরা মানে সাজা গুছায় নিতে পারে। তা আমি মহিলা মানুষ, হয়তো প্রোডাক্টগুলো ওরকমভাবে হয় নাই, মানে সাজানো গুছানো হয় নাই, গুণগত মান ভালো না, এজন্য হয়তো এরা মানে একে তো আপনাকে বিজনেসের জন্য নিজেকে প্রমাণ করতে হচ্ছে, তারপরে আপনি নারীর জন্য আপনাকে আবার ডাবল প্রমাণ করতে হচ্ছে, ডাবল প্রমাণ করতে হচ্ছে। পরে দেখা যায় হয় 1 ডজন করে যখন আমি 7 ডজন মাল দিলাম, দেওয়ার পরে ওগুলো বিক্রি করলো, বিক্রি করার পরে দেখা গেলো পরের সপ্তাহে আমার কাছে আরো কিছু বেশি নিল, নেওয়ার পরে মাশাআল্লাহ দিলে এই চালু হইলো। এখন তো বর্তমানে প্রায় 1 লক্ষ পিসের মতন আমার কাছে অর্ডার আছে। আমি 3000 পিস, 3000 না 10,000 পিসের মতন আমি অলরেডি মার্কেটে দিছি। এইটা হলো আমার হলো গেঞ্জির প্যাড। আপনি যখন শুরু করলেন, আপনি যখন ভাবলেন যে না আমি যেহেতু ট্রেনিং পেয়েছি এটাকে আমি কাজে লাগাতে চাই, আমি চাই যে আমারও একটা ব্যবসা দাঁড় হবে, তখন আসলে আপনার পরিবার থেকে বা আপনি যে এলাকায় থাকেন সেই এলাকার যেমন মুরব্বীদের কথা বলছিলেন, তাদের কাছ থেকে কি আপনি ভালো পরামর্শ পেয়েছেন, নাকি তারা আপনাকে বলেছে যে মেয়ে মানুষের এগুলো কেন করতে হবে, বা কোনো বাধা পেয়েছেন? না, এরা তো বলে যে না তুমি পারবা না, প্রথম কথাই হচ্ছে পারবা না, পারবা না, তুমি মহিলা মানুষ কিভাবে মার্কেটে যাবা, কিভাবে নারায়ণগঞ্জে যাইবা, মাল কিভাবে আনবা, কিভাবে কাটিং করবা। তা আমি ভাবছি যে আমাকে তো পারতেই হবে। আমার ফ্যামিলিগত, আমার 3টা মেয়ে 1 ছেলে, তো যেহেতু আমার মেয়ে 3 মেয়েকে মানুষ করতে হবে, আমার হাজবেন্ডের পাশাপাশি আমাকে দাঁড়াতে হবে। এই জন্য আমি ওই মানে মুরব্বী এদের সামাজিকতা আমি কোনো কথা আমি, তার মানে নাটাকে আমরা যখন শুনি নাই তখনই আসলে আমরা সামনে যেতে পেরেছি। আপা, আপনার কাছ থেকে একটু শুনি যে আপনার একটা লম্বা যাত্রা আছে, সেখানে আসলে কি ধরনের বাধা এসেছিল? আসলে আমার বাধাটা ঠিক সরাসরি বাধা আসে নাই, যেহেতু আমার ফ্যামিলি খুব সাপোর্টিভ ছিল। আমার মা সবসময় সাপোর্ট করেছে, আমার বড় ভাই বোন তারা শঙ্কা ফিল করেছে, যেহেতু আমাদের দেশে চাকরিটা একটা সার্টেন বিষয়, কিন্তু ব্যবসাটা তো আসলে সার্টেন না, ব্যবসা কোথায় কি হবে। তো এই ব্যাপারটাই আমাকে সাবধান করেছে, কিন্তু কখনো বাধা দেয়নি পরিবার থেকে। কিন্তু মূল ফাইটটা আমাদের শিক্ষিত শ্রেণীকে, যারা একটু মানে গ্রাজুয়েশন কমপ্লিট করে টোরে ব্যবসায় আসতে যায়, তাদের মূল ফাইটটা করতে হয় হলো আসলে আমাদের যে সামাজিক অবস্থান, সেখানে যে চাকরি কেন না, কেন ব্যবসা কেন, মানে চ্যালেঞ্জিং জায়গায় কেন যেতে হবে, হ্যাঁ বিসিএস ক্যাডার না কেন, ব্যাংক না কেন, হ্যাঁ কেন এখানে কি হবে। মানে আমি আমার খুব ক্লোজ রিলেটিভ থেকে শুনেছি AA পাস করে লাভ কি হয়েছে, হয়েছে তো মুদির দোকান। আমার প্রোডাক্ট গুলো হলো প্রথম থেকে শুরু হয়েছে গরুর তরল দুধ দিয়ে, আমি যেটা বলছিলাম, এবং আস্তে আস্তে যেটা পরবর্তীতে পিঠা, আচার, স্ন্যাক্স। তো আমি প্রথম 2 বছর তো প্রচন্ড আসলে টিম তৈরি করতে প্রচন্ড পরিশ্রম করা লাগছে। তো এই সময়টা তো আসলে কেউ ডেভেলপমেন্টটা ওভাবে চোখে দেখে না। হ্যাঁ, তখন আমার বন্ধু বান্ধব বলেন, সারাউন্ডিংস বলেন, তারা চিন্তা করে কান্তা ব্যাংকে চাকরি করবে, ভালো জায়গায়। এই যে নিজের সাথে আপু নিজের ডিগ্রেড হয়ে যাওয়ার যে ফাইট, মানে আমাদের শ্রেণীটার এটা খুব বড় ফাইট সোসাইটির সাথে। মানে সবসময় একটা যে না, মানে আমাদের সমাজে যেমন নারীদেরকে একটা বিশেষ ভাবে দেখে আমরা অভ্যস্ত, যে নারী যদি কাজ করতে হয় তাহলে কিছু সেফ জব আছে, ব্যাংকে চাকরি করবে, বিসিএস ক্যাডার হবে, এই সব ছেড়ে কেন এরকম চ্যালেঞ্জিং প্রফেশনে আসা। আমি অনলাইন প্ল্যাটফর্ম থেকে কিন্তু শুরু করেছি। আইটিটাও অনলাইন প্ল্যাটফর্ম, আউটসোর্সিং এর একটা জায়গা ছিল, এবং তারপর ধবল যেটা, সেটা পুরোটাই অনলাইন প্ল্যাটফর্ম। এবং 2015 সালে এভাবে অনলাইনে এই ধরনের প্রোডাক্ট সেল করা পেজ খুব কম ছিল, খুবই কম। এবং তখন থেকে কিন্তু আমি একটা নিয়েছিলাম, মানে ইনভেস্টমেন্ট এভাবে করেছি যে আমি বুঝেছিলাম যে ডেলিভারিটা এখানে একটা বড় ফ্যাক্ট, প্রোডাক্ট ডেলিভারি। সো আমার ডেলিভারি ম্যান আমি নির্দিষ্টভাবেই নিয়েছিলাম। মানে এখন যেমন অনেক ডেলিভারি চ্যানেল আছে, 2015-তে কিন্তু ছিল না। এমনকি বাংলাদেশে বড় বড় অনলাইন মানে কুরিয়ার যারা, তারাও কিন্তু খাবার ডেলিভারি দিত না, বা এখনো দেয় না। হ্যাঁ, তো যখন এই ফেসগুলো আমি করছি, সামাজিকভাবে ফেসটা আমাকে এভাবে করতে হয়েছে। প্রতি মুহূর্তে মেয়ে হয়ে এরকম রিস্কি কাজ করার কি দরকার,
আমার কাঁচামাল কিনতে কারণ বাজারে রাত্রে যাওয়ার একটা ব্যাপার থাকে। হ্যাঁ, ওখানে আমি যাইনি, আমার হাজবেন্ড বা আমার ম্যানেজার গিয়েছে, ঠিক আছে। কিন্তু এই যে মধু সংগ্রহ করতে ভেন্ডরদের সাথে কথা বলা লাগে, এই শ্রেণীগুলো কিন্তু বিভিন্ন ধরনের। এবং আপনি যেটা বলছিলেন আপা, যে একটা অনলাইন প্ল্যাটফর্ম, যেমন আমরা এখন যখন কাজ করি তখন আমরা দেখি যে অনলাইন প্ল্যাটফর্মটা যারা নারীদেরকে একটু ছোট করতে চায় তাদের জন্য খুব সেফ এবং খুব আরামদায়ক একটা জায়গা আর কি, যে আপনাকে কেউ দেখতে পাচ্ছে না, কেউ আপনাকে সরাসরি কিছু বলতে পারছে না। অনলাইনে আপনি ইচ্ছে মতো, অনেক ভদ্রলোক বা সোশ্যালি যারা খুব রিনাউন্ড, মানে মুখোশটা খুব ভালো, তাদেরকেও আমরা দেখেছি যে অনলাইনে এসে তারা নানানভাবে নারীদেরকে হেনস্থা করে। তাহলে আপনার এই প্ল্যাটফর্মে যখন কাজ করছিলেন তখন কিরকম অভিজ্ঞতা ছিল? সরাসরি আমি যদি বলি এভাবে হেনস্থার শিকার আমি হই নাই, এটা ঠিক। কিন্তু যেটা হয় যে একটা বিজনেস বড় করতে গেলে কিন্তু অনেক ধরনের সাপোর্ট লাগে। হ্যাঁ, সেই সাপোর্ট গুলো পাওয়াটা কঠিন হয়ে যায়, ফিনান্স থেকে শুরু করে। যে অনলাইন বিজনেস আসলে কেউ ফান্ডিং করতে চায় না, এখন এসে করতে চায় যখন আপনি অলরেডি দাঁড়িয়ে গেছেন। আমি একটা মানে বলতে বলি যে আমার 3200 স্কয়ার ফিট 3800 স্কয়ার ফিটের কিচেন আছে, তখন এসে করে। কিন্তু যখন আমি ঘর থেকে শুরু করেছি তখন কিন্তু করেনি। বা এটাকে ভালোভাবে দেখে না, মানে আত্মীয় স্বজন বলেন, বন্ধু, কি করছি, এই যে যে একটা ব্যাপার, কি করছি, সামাজিকভাবে যে বাধাটা মেয়েদের। আমি যদি কারো কাছে 5 লাখ টাকা আসলে ইনভেস্টমেন্ট চাই, এটা একটা পুরুষ হলে খুব সহজে দিয়ে দেয়, একটা মেয়ে হলে দেয় না। কিন্তু মানে বলবে না যে দিব না, প্রথমে সন্দেহ যে আসলে আপনি এটা ফেরত দিতে পারবেন কিনা, পারবো কিনা, না দিলে কি হবে, আমার গ্যারান্টার কে। এটা শুধু ইনস্টিটিউশন না, আমি ব্যক্তিগত পর্যায়ে বলছি। একদম বাসা থেকে নিজের মা ভাই বোন বাদে বাইরে থেকে আসলে হয় না যে ব্যক্তিগত পর্যায়ে একটা ছেলেকে দেখবেন, একটা বন্ধুও কিন্তু একটা ভালো ইনভেস্টমেন্ট করে, বা মা বাবা জমি কিনে বিক্রি করে দিয়েও কিন্তু ইনভেস্টমেন্ট করে। একটা মেয়ের বেলা আমার মনে হয় এরকম গল্প আমরা কখনোই পাই না, যে জমিটা বিক্রি করে দিয়ে মেয়েকে দিয়েছে, নাও বিজনেসটা বড়। এখানে একটা বিষয়, চ্যালেঞ্জের ক্ষেত্রে একটা বিষয় মনে আসছিল আপা, যখন আপনি বলছিলেন যে ব্যস্ততার যে বিষয়টা, আমরা মনে হয় যে নারীদেরকে এরকম একটা জায়গায় রাখতে পছন্দ করি যে সে বাইরে কাজ করে এসে বাকি ফুল সময়টা সে পরিবারকে দিতে পারে, যে গল্পটা আপনি করছিলেন। এই ব্যস্ততার ক্ষেত্রে যেমন ধরেন যে একজন পুরুষ যখন খুব দেরি করে বাসায় ফিরে, অনেক মিটিং করে, অনেক কিছু করে, সে কিন্তু একটা এক্সট্রা অ্যাটেনশন পায়, অনেক তার মানে কেয়ারের দাবি থাকে যে সে এত কাজ করে আসলো। ঠিক একইভাবে একজন নারী যখন অনেক বেশি পরিশ্রম করে দেরি করে ফেরে, তখন এক ধরনের অপরাধ বোধ নিয়ে ফেরে যে আমার আসতে একটু দেরি হয়ে গেল। তো আপনার যেহেতু খুবই ব্যস্ততা থাকে খুব স্বাভাবিকভাবে, সেক্ষেত্রে আপনি কি এরকম ফিল করেছেন আপা? ওকে, সো ফার্স্ট আই হ্যাভ টু সে যে আমার ভাই ইজ ভেরি সাপোর্টিভ, পুরুষ মানুষ। আমার হাজব্যান্ড ইজ ভেরি সাপোর্টিভ, কারণ আমি যেইভাবে চলি, বা ধরেন এটা ম্যানস ওয়ার্ল্ড, হ্যাঁ, সব পুরুষ মানুষ। আমি আর কয়টা মহিলাকে মিট করি বলেন কাজে, খুব একটা না, নট অ্যাট দ্য টপ লেভেল, সো দে আর অল মেন। আমি বলি এখানে আপু, আমার মনে হয় পার্টনার যখন সাপোর্টিভ থাকে, আসলে পার্টনার একটু বুঝলে খুব বেশি সমস্যা হয় না। সমস্যা হয় এক্সটেন্ডেড ফ্যামিলি নিয়ে। অ্যাড করি, এক্সটেন্ডেড ফ্যামিলি বলতে কিন্তু শুধু শ্বশুর বাড়ি না। এই যে আমি বললাম আমার ক্লোজ রিলেটিভ বলেছে যে মুদির দোকানদার, এটা কিন্তু আমার শ্বশুর বাড়ির লোক বলেনি, এটা কিন্তু আমার বাপের বাড়ির লোক বলেছে। মানে আমরা মা বাবা শ্বশুর শাশুড়ি এরা কাছ থেকে সমস্যা বুঝতে চায় অনেক সময়। যেমন আমার বিয়ের পরে আমার কিন্তু বুটিকেও আছে একটা ছোট করে, আমার শাশুড়ি কিন্তু আমাকে নিয়ে একটা হাটে গিয়েছে। আমি তখন দেখেছি যে উনি আমার সাথে গেলেন, ঠিক আছে, কিন্তু আরো দূরের সম্পর্কে যারা, তারা একটু পেছনে। এটা দুটো বিষয় মনে হয়। এক হচ্ছে যে সমাজ আমাদেরকে একটা নির্দিষ্ট চেহারায় দেখতে পছন্দ করে, যখনই আমরা ওটা ভেঙে একটু বের হতে চাই তখনই নানান ধরনের বাধা আমাদের সামনে চলে আসে। আমি একটু বলি যে আমার লাইফ পার্টনার কিন্তু খুবই ভালো, আমার সাপোর্ট দিয়েছে দিদি, আমি এই পর্যন্ত আসতে পারছি। কিন্তু আমার শ্বশুর, যখন আমি ক্লাস 9-এ পড়ি, শ্বশুর বাড়ি যাই, কিন্তু তুমি কি ব্যাগ কাঁধে নিয়ে হাঁটবা, তুমি কি চাকরি করবা, তোমার আর পড়াশোনা করা দরকার নেই। তো এই সমস্ত বাধাকে আসলে আমরা যখন না বলতে পারি তখনই আমাদের সামনে যাওয়ার সুযোগ। তা না হলে যেখানেই নাটাকে আমরা মাথা পেতে নিব,
তখন থেকে বুঝে যেতে হবে যে আর সামনে যাওয়ার কোনো পথ নেই। আমরা মোটামুটি আলোচনার শেষ দিকে এসেছি। এই জায়গায় এসে একটু আমি আপনাদের কাছ থেকে জানতে চাইবো, আপনাদের তিনজনের কাছ থেকেই, যেহেতু তিনজনের জার্নিটা 3 রকমের, তিনজনের চ্যালেঞ্জও 3 রকমের। ধরেন আপনাকে যদি আপা জিজ্ঞেস করি যে আপনি যেই কষ্ট করে এখানে এসছেন, আপনি যদি চান আপনার ওই এলাকা থেকে আরেকজন নারী একটু সফল হবে, কাজ করবে, তার জন্য আসলে পরিবেশটা কিরকম হলে আপনার কষ্টগুলো তার কষ্ট হবে না? আসলে মানে ওই জায়গাটা তো অনেক বাধা বিপত্তি পার হয়ে আমি এখানে আসছি। তা সামাজিকভাবে যদি কেউ কাজ করতে আগ্রহী হয়, সামাজিকভাবে যদি ওনার পিছনে যদি একটু উৎসাহ যোগায়, তাহলে মনে হয় কাজ করতে একটু সুবিধা হবে। আর আমাদের ওই জায়গায় যে ট্রেনিংগুলো দেয়, ওই ট্রেনিংগুলো যদি সে কাজে লাগায়, ওই কাজে লাগাইলে ওই অনেকে আছে কি ট্রেনিংগুলো নিয়ে মানে কাজ করে না, মানে নিজের ভিতরে ইচ্ছা শক্তি থাকে না, মানে সাহস রাখতে হবে যে কেউ কিছু বললেও আমি পিছায় পড়বো না, আমি কাজ করব, সামনে আগাতে। তো ওই কাজটাকে গুরুত্ব সহকারে শিখা, ওই কাজটাকে মানে ভিতরে একটা মানে ইচ্ছা জাগবো যে না আমি এই কাজটা করবো। তাহলে আর আমাদের ওই জায়গায় যে এনজিও গুলো আছে তারাও যদি সহযোগায়, তাহলে উনি আসলে করতে পারবে। কান্তাপা, আপনার কাছে? আচ্ছা, আমি যেটা মনে করি সেটা হলো যে আমাদের পরিবারগুলোকে যার যার জায়গা থেকে সচেতন হতে হবে যে একটা মেয়ে পড়ালেখা করছে, একটা ছেলে পড়ালেখা করছে তার ক্যারিয়ারের জন্য, শুধু বিয়ের পরে বেরা সংসার করার জন্য। এবং এটা তো আসলে হঠাৎ করে হয়ে যাবে না পা, যে প্রজন্ম থেকে তৈরি করতে হবে। আমার সন্তানটাকে, আমার ছোট ভাইটাকেও কিন্তু আমাকে এই শিক্ষাটা দিতে হবে যে তার লাইফ পার্টনারকে তাকে রেসপেক্ট করতে হবে, তার যোগ্যতা প্রমাণের জায়গাটা দিতে হবে। এটা যদি আমি আমার প্রজন্মকে শেখাতে না পারি, আমার পরবর্তী প্রজন্মকে, আমরা যতই মানে রাস্তায় প্ল্যাকার্ড নিয়ে নারী অধিকার নিয়ে কথা বলি, এটা হবে না। এটা একদম বেস থেকে শুরু করতে হবে। এবং আমার মনে হয় যে আমরা অবশ্যই পরিবেশ তো অবশ্যই, একটা মেয়ে হয়ে আর একটা মেয়েকে সহযোগিতা করতে হবে। আমাদের মেয়েদের ভিতরে একটা বিষয় আছে, ছোট ছোট বিষয়ে আমরা একটু চালাকি করি, এটা বলবো না, এটা করবো না, ছোট বিষয়ে দেখা যাচ্ছে আরেকজনের সাথে একটু সমস্যা করি, যেটা হয়তো ছেলেরা করে না। মানে ওটা হলো ওদের দীর্ঘদিনের প্রফেশনাল প্র্যাকটিস থেকে হয়তো বা হয় না। এটা হতে পারে যে নারীরা যেহেতু বাইরের পৃথিবীটাতে যাওয়ার সুযোগ কম পায়, এজন্য সেই ছোট ছোট বিষয়গুলো নিয়েই অনেক বেশি সময় ব্যয় করে ফেলে। আমি এটাই বলছি, এই প্রফেশনাল প্র্যাকটিস যখন আসলে দীর্ঘ সময় ধরে হতে থাকবে, তখন আমাদেরও এই সমস্যাগুলো সমাধান হবে। আর সরকারি পর্যায়ে আসলে মেয়েদেরকে লোনের আওতায় সহজভাবে আনতে হবে। 5 লাখ টাকার লোনের জন্য, 10 লাখ টাকার লোনের জন্য আমি যখন গিয়েছি বিভিন্ন ব্যাংকে, তখন বলে জমি বন্ধক দিতে হবে। এখন সরকারি বাংলাদেশ ব্যাংক থেকে বলাই আছে 25 লাখ টাকা পর্যন্ত জামানতবিহীন লোন দেওয়া যাবে, কিন্তু এই জামানতবিহীন লোনটা কিন্তু সহজ না। 100টা মেয়ে অ্যাপ্লাই করলে হয়তো 3 জন মেয়ে পাই, আমি বলবো না পাইনি, আমি নিজেই পেয়েছি। এবার আপনার কাছ থেকে শুনবো আপা, আরো কিভাবে সাহসী হতে হবে যে সব বাধা পেরিয়ে, সব নাকে তুচ্ছ করে নারীরা এগিয়ে যেতে পারবে? সেক্ষেত্রে আসলে আপনি দুটো জায়গা থেকেই বলতে পারেন। একটা হচ্ছে গিয়ে ইনস্টিটিউশনাল জায়গা থেকে স্টেট কি ধরনের ভূমিকা রাখতে পারে, এবং পাশাপাশি আপনি যদি মনে করেন যে সোশ্যাল বা অন্য কোনো জায়গায় আসলে আমাদের আরেকটু এনাবলিং এনভায়রনমেন্ট দরকার নারীদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো প্রথমত যেটা অ্যাকচুয়ালি পলিসি রেগুলেশন আইনদের সাইড থেকে আমি বলতেছি, দ্য প্র্যাকটিক্যাল সাইড। হ্যাঁ, আই ক্যান বি ভেরি ভেরি ইন্সপায়ারিং, অ্যাসপায়ারিং এই সেই, কিন্তু আমার সিস্টেমটা যদি না থাকে দ্যাট আমাকে এনহ্যান্স করবে বা আমার জন্য জিনিসগুলো ইজি করে দিবে, দেন ইটস নট গোনা ওয়ার্ক। So first of all, you need a financial regulation. There's a Bangladesh Bank loan for women. Unfortunately, I think only 6-point-something% has been given out. Pakita ora bochor ke bochor parini because of all the red tape to get that financial loan. Same with the green loan kintu, huh? যে একটা গ্রিন ফ্যাক্টরি সাস্টেইনেবল করার জন্য যে নিয়ম কারণগুলো, আপনার চ্যালেঞ্জগুলো ওটা করতে হবে, ওটা ধরেন ইজ নট ইন প্লেস। সো আমাদের ফাইন্যান্সিয়াল অ্যাক্সেস, দ্য রেগুলেশন অর দ্য পলিসি দ্যাট ইজ দেয়ার ইজ নট ফ্রেন্ডলি টু উইমেন এম্পাওয়ারমেন্ট অ্যান্ড অন্টারপ্রিনারশিপ। এইটা একটা জিনিস। দ্বিতীয়ত, মহিলাদের বেসিক রাইট। সো ওয়্যার ইজ দ্য লিগাল সিস্টেম দ্যাট ইজ সাপোর্টিং উইমেন? ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টস,
পলিসি, একটা মহিলা একটা কোম্পানি রেজিস্টার করবে, তার উইটনেস, all these systems need to be more fluid. I have to think that if I am from a গ্রামের মহিলা বা আমি যদি একটা মিডল ক্লাসের মহিলা হই, নিশ্চয়ই আমি মারপিট করেই ব্যবসা করে আসতেছি। বেশিরভাগ পুরুষ মানুষ, উনি যে খুলনায় আছে, আমি অলমোস্ট সার্টেন যে খুলনা বলেন আর বরিশাল বলেন, বেশিরভাগ পুরুষ মানুষ বউকে বলবে না যে যাও গিয়ে একটা ব্যবসা করো। ইটস রেয়ার। সো দেন উই হ্যাভ টু ফাইট অ্যালোন, অ্যান্ড উই আর অ্যালোন। দুনিয়াতে ইউর অ্যালোন। বাবা মা ভালো হলে ইউর লাকি, পড়াশোনা করাইলে বাস ইউ আর লাকি, ইউ শুড বি গ্রেটফুল। অ্যান্ড উই নিড আ কন্ডিউসিভ এনভায়রনমেন্ট যেখানে আমরা ব্যবসা করতে পারবো, আইনগুলা যেন ঠিক থাকে। ফেভার চাই না, we will qualify and do it. And as a female, I think it's your personal approach and your personal সাহস। উনি একটা ট্রেনিং নিয়ে এত দূর চলে আসছে, অথচ ট্রেনিংয়ের কোনো শেষটাই বাংলাদেশে লাভ হয় না, মহিলারাই সিরিয়াসলি করে না। অনেক অনেক ধন্যবাদ আপা, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আমরা অনেকটা you so সময় much. কথা বললাম এবং আমি মনে করি যে এই আলোচনাগুলো, এই গল্পগুলো যারা শুনবে তারা, মানে আমি এখানে বসেই আমার মনে হচ্ছিল যে একটা কিছু করে ফেলা যায় আসলে। কালকে আমি একটা ব্যবসা দিয়ে দিই। না আসলে এটা আমরা যারা দূর থেকে আপনাদেরকে দেখি, তারা তো আসলে সবসময় এই গল্পগুলো শোনা হয় না। আপনারা এসছেন, সময় দিয়েছেন, আমাদের সঙ্গে এই গল্পগুলো করেছেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজকে যেই তিনজন আমাদের সাথে ছিলেন তারা তাদের গল্প বলেছেন। একটা বিষয় আসলে নারী হিসেবে আমরা বলতে চাই যে আমরা কোনো ফেভার চাই না। যেই নিয়ম নীতিগুলো এবং যেই সামাজিক পরিবেশ থাকা উচিত, শুধু যদি সেটুকুনি থাকে, নারী নিজ যোগ্যতায় এগিয়ে যেতে পারবে, নারী নিজ যোগ্যতায় অনেক অনেক সামনে যাবে। তো আমরা আশা করি একসময় সেরকম একটা পরিবেশ তৈরি হবে, নারী নিজ যোগ্যতায় এগিয়ে যাবে কোনো ফেভার ছাড়াই। কিন্তু সেই পরিবেশটা কবে হবে আমরা জানি না, অপেক্ষায় থাকবো। আপনারাও অপেক্ষায় থাকুন আমাদের পরবর্তী পর্বের জন্য। আপনাদের সামনে আবার এরকম নারীদেরকে নিয়ে আসবো, তাদের গল্প বলবো এবং অন্যদেরকে অনুপ্রাণিত করব। অনেক ধন্যবাদ।